ছি 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 ছি, কিছু মানুষের মনের ভাবনা এতটা নগণ্য, এতটা জঘন্য, এতটা হিংস্র, তাদের মনের যে ভাব সেটা সত্যি এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে নিজের চোখে না দেখলে হয়তো কারো বলা কথায় বিশ্বাস করতাম না। হ্যাঁ, অনেকেই বলে অনেক এগিয়ে গেছে আমাদের দেশ, কিন্তু অ্যাকচুয়ালি কি দেশ আমাদের এগিয়ে গেছে? আমার তো মনে হয় না। আবার এই এগিয়ে যাওয়ার কথা বললাম বলে অনেকেই এখানে আমাকে প্রশ্ন করবে, তাহলে একটা মেয়ে নিজের পছন্দ মতো একটা ছেলেকে পছন্দ করে তার যেখানে পোষাতো না সেখান থেকে বেরিয়ে এসছে, তাহলে তাকে নিয়ে তোমার এত কিসের নেগেটিভ ভিডিও বানানো? না, আমি একবারও গামলার বেরিয়ে যাকে কখনো আমি বলিনি যে সে ভুল কাজ করেছে। আমি বারংবার আমার ভিডিওতে বলেছি যে গামলার যদি সন্দীপদার বাড়ি না পুষিয়ে থাকে সে বেরিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু যে ব্লেমগুলো বিনা দোষে সন্দীপদার ঘাড়ে দিয়েছে, 498 এর যে কেস তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তার মায়ের পেটকে বা গর্ভকে যে কুলাঙ্গার বা নর্দমা বলে নানান রকম মানুষ দিয়ে সেই সমস্ত কথাগুলো বলিয়েছে, বা নিজের 2 বছরের সন্তানকে যে কষ্টে ফেলে রেখে চলে গেছে, সেই মেয়েটাকে আমি কখনো সাপোর্ট করতে পারিনি, তাই তাকে নিয়ে আজ আমার এই এত নেগেটিভ ভিডিও। আমি কখনো বলিনি যে যেই মেয়েটা অত্যাচারিত হবে সে তার শ্বশুর বাড়িতে, তবুও তার সেই অত্যাচার সহ্য করে সেই মেয়েটাকে সেই বাড়িতে পড়ে থাকতে হবে। যদিও সন্দীপদার বাড়িতে গামলা সুখে ছিল, কোনো অত্যাচারে ছিল না, তার প্রমাণ আমরা 5 বছরের ভিডিওতে পাই। এছাড়া তাদের গ্রাম থেকে যেই সমস্ত ইনফরমেশন পেয়েছি বা তোমাদের সামনে দিয়েছি, সেই থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে একটা মেয়ে যদি 5 বছর তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতো, যদি আমাদেরও কি সংসারে অশান্তি ঝগড়া হয় না? আমরা কিন্তু সমস্ত কথা দুঃখ আমরা আমাদের বাপের বাড়িতে গিয়ে জানাই। এইবার বাপের বাড়ির কাকিমা, জেঠিমা, মায়েদের সাথে আরো আদার যে সমস্ত পার্শ্ববর্তী মানুষদের আলোচনা হয়, কোথাও না কোথাও কিন্তু এই জানো তো আমার মেয়ের এই কষ্ট, আমার মেয়ের শাশুড়ি ওটা করে, এটা কিন্তু কথোপকথনের মধ্যে বেরিয়েই যায়। তাহলে সেই মেয়ের বাপের বাড়ির পাড়ার লোকজন পর্যন্ত জানে না যে সেই মেয়ের উপর নাকি এতটাই অত্যাচার হয়েছে যে সেই মেয়ে পরকিয়া করতে বাধ্য হয়েছে। মানে ঠিক কতটা এক্সট্রিম লেভেলে গিয়ে তার ওপর অত্যাচারটা করা হয়েছে। বন্ধুরা, এগুলো যে পুরোপুরি মিথ্যে সে তো আমরা বুঝতেই পারছি, কিন্তু সেই মেয়েটাকে সাপোর্ট করবার জন্য কিছু মানুষ এইভাবে যে নিজেদের কদর্য রূপটা ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে ধরবে, সত্যি ওয়াইটি প্ল্যাটফর্মে না এলে সত্যি জানতেও পারতাম না। আর যেই যারা বলে না যে আমাদের দেশ অনেকটা উন্নত হয়েছে, ভুল। যদি সত্যি উন্নত হতো না, তাহলে আজকের এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ভাবনাগুলো আমরা নিজের সচক্ষে দেখতে পেতাম না। কেন বলছি কথাগুলো, কি বলছি, একটা মানে কি বলবো, একটা এমন একটা জিনিস তোমাদের সামনে আমি এই ভিডিওতে দেখাবো যেটা দেখলে তোমরাও জাস্ট ছি, এবং আমি যে রিয়াকশনটা এখন আমি আমার এই ক্যামেরার সামনে প্রকাশ করছি, তোমরা হয়তো অফ ক্যামেরায় আমার থেকে দ্বিগুণ ছি রিয়াকশনটা তোমরা তোমাদের সামনে হয়তো দেবে। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। পালস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে 2-1টা কথা একটু বলতে চাই। কালকে আমি সত্যি অনেকটা উত্তেজিত হয়ে গেছিলাম, কারণ সত্যি কথা বলতে 2 নৌকায় পা দিয়া মানুষদের আমি একদম পছন্দ করি না। তাতে আমাকে অনেকেই বলতে পারে যে তোমার মধ্যে তুমি শুধু যাকে প্রথম দিন থেকে সাপোর্ট করে এসছো তুমি তাকেই সাপোর্ট করে আসছো, তার কোনো ভুল দেখলে তুমি বলো না, এরকম অনেক আমি কমেন্টস পেয়েছি। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে যেটা সঠিক সেটা আমার বেছে নিতে ভালো লাগে, এবং আমি আমার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে সব সময়ের জন্য পছন্দ করি, এবং আমি জোর গলায় বড়াই করে কিন্তু আমি বলি যে যদি কোনোদিনও আমি এই সন্দীপদার মধ্যে নেগেটিভিটি দেখতে পাই, তখন কিন্তু তাকে নিয়েও নেগেটিভ ভিডিও করতে আমি কিন্তু একবারও ভাববো না। কেন বলেনি, সন্দীপদা যখন হেলমেট ছাড়া গাড়ি নিয়ে বাইকে করে কিষানুকে নিয়ে স্কুল নিয়ে যেত, তখন তাকে আমি বলেছি যে তোমার একটু বেশি সাহস দেখানো, পয়সা ইনকামের জন্য তুমি এমন কিছু স্টেপ অবলম্বন করো না যাতে ছোট্ট কিষানুর কোনো ক্ষতি হয়। আমি বলিনি যে তোমার নতুন কোনো সিদ্ধান্তের জন্য যদি কিষানুর চোখে 1 ফোঁটা জল বেরোয়, তখন কিন্তু তোমাকে নিয়ে এর থেকেও কদর্য ভাষায় তোমাকে নিয়ে কিন্তু নেগেটিভ ভিডিও করব। এখানে তো আমি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। আমার মতে যে কদর্য ভাষা বা মানে তার প্রতি নেগেটিভ ভিডিও নামানো মানেই যে তাকে স্ল্যাং দিয়ে ভিডিও করে আমাকে নেগেটিভ ভিডিও নামাতে হবে, এরকম কোনো মানে নেই। ভদ্র ভাষা বলেও কিন্তু তাকে তার জায়গাটা, তার স্থানটা ঠিক কিন্তু আমার মনে হয় বুঝিয়ে দেওয়া যায়। সেখান থেকে দাঁড়িয়ে যারা এটা বলে যে আমি শুধুমাত্র এই যাকে সাপোর্ট করেছি তাকে নিয়ে আমি ডে 1 থেকে ভিডিও করে আসছি, তারা হয়তো আমার ভিডিও দেখেই না। কারণ কি, আমি প্রথমে সাপোর্ট করেছিলাম গামলাকে, এবং গামলাকে সাপোর্ট করে আমি তার কয়েকটা ভিডিও দিয়েছিলাম বলেই কিন্তু গামলা সেই ভিডিওতে পরবর্তী সময় গিয়ে যখন আমি
সন্দীপ দাকে মানে সাপোর্ট করে ভিডিও করি, তখন কিন্তু গামলা সেই ভিডিওতে আমাকে স্ট্রাইক দিয়েছিল। বন্ধুরা, এটা আশা করছি ওয়াইটি প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত কারোর জানতে বাকি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের কথাগুলো বলো যে আমি একই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ যতই ভুল করুক তাকে সাপোর্ট করছি, তাদের হয়তো একটু বুঝতে ভুল হয়েছে। আমি কাউকেই একভাবে কিন্তু সাপোর্ট করি না। সেই কারণেই যারা দু নৌকায় পা দিয়ে চলে না, হ্যাঁ, নিজে সমস্তটা দেখতে পাচ্ছে, কিন্তু কেউ একজন এমন হালকা একটা কমেন্টস করছে, তার দরুন আমি ওয়াইটি প্ল্যাটফর্মে গলাবাজি করে বলতে বসে যাচ্ছি যে এটা নাটক, এটা নাটক, এটা নাটক। দেখো ভিউয়ার্স, তোমরা তো ভিউয়ার্স, তোমরা হয়তো অনেকের এই কি বলবো বদমাইশিগুলোকে বলতে বাধ্য হলাম, তোমরা তো ধরতে পারবে না, কিন্তু আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কিন্তু বুঝি কে কোন ডালে কোন ভাবে চলতে চাইছে। যখনই দেখলো সেই ডালটাই কথাগুলো বলে অনেক কিছু নেগেটিভ কমেন্টসের সম্মুখীন তাকে হতে হচ্ছে পরবর্তী ভিডিওতে কিন্তু সে তার রূপটা বদলে ফেললো। কিন্তু যেই মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রূপ বদলায়, আমি তাকে সত্যি কথা বলতে পছন্দ করি না, সত্যি কথা বলতে পছন্দ করি না। সে যতই যা হোক না কেন পছন্দ করি না। সেই কারণেই আমি এরকম একটু উত্তেজিত হয়ে গেছিলাম। তারপর যথারীতি তোমরা সন্দীপ দার লাইভ ভিডিও দেখেছো। আচ্ছা, তোমরা একটা কথা একবারও তার লাইভ ভিডিওতে দেখেছো সন্দীপ দা কি কালকের লাইভ ভিডিওতে কোনো কথা তোমাদের সামনে ক্লিয়ার করে বলেছে? কারণ কি সম্পূর্ণ বারণ আছে, কোনো কথা ক্লিয়ার করে এখানে বলা যাবে না। সে শুধু একটা কথাই বলেছে যে আমি তো কোনো রকম কোনো কিছু ইললিগাল কাজ করিনি, যা কাজ করেছি লিগাল কাজ করেছি, এবং একটা সন্তানের প্রতি যদি একটা মায়ের অধিকার থাকতে পারে, তাহলে একটা বাবার কেন সেই সন্তানের প্রতি কোনো অধিকার থাকবে না? আমিও আমার টিম নিয়ে যত সাধ্য মতো চেষ্টা করব কিষাণুকে আমার কাছে রাখতে, এবং আমি জানি যে, বা আমরা জানি যে সে তার এই যে একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে সে যে জয়লাভ করবে, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। কারণ ওই যে একটা কথা, যেই সন্তানটাকে নিয়ে টানাটানি, সেই সন্তানটাকেও কিন্তু প্রশ্ন করা হবে না মায়ের সামনে না বাবার সামনে। তাকে পুরোপুরি একটা আলাদা জায়গায় নিয়ে গিয়ে আদর করে যত্ন করে ঠিক বাচ্চার মতো করে বাচ্চা হয়ে গিয়ে কিন্তু আইনের জায়গায় তাকে প্রশ্ন করা হবে সে কোথায় থাকতে চায়, সে কোথায় থাকলে সুখী হবে। কারণ এরকম বিষয় অনেক ক্ষেত্রে দেখেছি যে বাবা মার মধ্যে এমন একটা চূড়ান্ত পর্যায় সৃষ্টি হয়েছে, সেখানে দাঁড়িয়ে সেই সন্তান হয়তো তার 4 বা 5 বছর, আমার নিজের চোখের সামনে দেখা 4-4.5 বছর বয়স হবে, সে কিন্তু এখনো পর্যন্ত বাবার কাছেই মানুষ হচ্ছে। কারণ কি, তার মাও সেম জিনিস ঘটিয়ে চলে গেছিল পরপুরুষের হাত ধরে। যদিও এখানে বাপের বাড়ি গামলা উঠেছে, কিন্তু সেই মেয়েটা পুরোপুরি চলে গেছিল পরপুরুষের হাত ধরে। সেখানে দাঁড়িয়ে সেই সন্তানটার কাছে কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকে তো ডাইরেক্ট এইভাবে প্রশ্ন করা হয় না যে তুই কার কাছে থাকতে চাস, মা ভালো বাবা ভালো, এইভাবে নয়। তাকে তার মতো করে বাচ্চার মতো করে খেলার ছলে কিন্তু তার মুখ থেকে সেই সমস্ত কথাগুলো বের করা হয়। তারপর কিন্তু অনেক কিছু ডিসিশন নিয়ে কিন্তু সমস্ত কিছু রায় দেওয়া হয় যে সত্যিই সন্তানটা অ্যাকচুয়ালি কার কাছে থাকলে ঠিক থাকবে, মানুষের মতো মানুষ তৈরি হবে। তো সেখান থেকে তো তোমরা এইটুখানি জানতে পেরেছো, কিন্তু এর থেকে আর বেশি কিছু জানতে পারোনি। তাই যারা দু নৌকায় পা দিয়ে চলে তাদের সত্যি আমি একদম পছন্দ করতে পারি না। এইবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। ওয়াইটি প্ল্যাটফর্মটা এমন একটা নোংরা জায়গায় সৃষ্টি হয়েছে, যেখানে বাবার সাথে মেয়েকে, শ্বশুরের সাথে বৌমাকে, জামাইয়ের সাথে শাশুড়িকে, এবং বলতে বাধ্য হচ্ছি ঠাকুমার সাথে নাতিকেও এমন ভাবে একটা নোংরা জায়গায় নামিয়ে দেওয়া হচ্ছে, সেটা সত্যি মেনে নেওয়া যায় না। কারণ ওই যে বারবার বলি, একজন মেয়ে, তার আগেও তো আমি একজন মা, আমি তো বুঝি বিষয়গুলো, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে এই বিষয়গুলোকে কি করে মেনে নিই যে এতটা যে নগণ্য, এতটা যে কদর্য মনের রূপ কি করে মানুষের হতে পারে? তোমরা দেখেছো এই যে রিমি, প্রীতম, এই কথাটা বলতে গিয়ে আমার কমেন্ট সেকশনে একটা এরকম কমেন্ট এসছে যে কি পীড়িতের দিদি, আমি যদিও এইসব ভাষা ইউজ করি না, আমাকে কমেন্ট করেছে তোমার দিদি ভাই রিমিকে জোর করে ঘরে তুলে দিয়ে এসছে। কে আমার এই যে তুমি যে কথাটা আমাকে পীড়িতের দিদি বলেছে, কে আমার পীড়িতের দিদি আছে? ওয়াইটি প্ল্যাটফর্মে আমার কেউ পীড়িতের দিদি নেই। হ্যাঁ, ভিউয়ার্সদেরকে আমি খুব সম্মান করি, তারা সত্যি আমার খুব কাছের, কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে পার্সোনালভাবে কোনো যোগাযোগ নেই। শুধুমাত্র যখন আমার ট্যাগপাইল আইডিতে প্রবলেম হয়েছিল, তখন শুধুমাত্র আমি কয়েকজন আন্টির সাথে যোগাযোগ করেছিলাম, শুধুমাত্র নিজের ওই আইডি সম্পর্কে আলোচনা করবার জন্য। এছাড়া কোনো কন্টেন্ট কিভাবে বলবো, কি বলবো না বলবো, কোনো তথ্য সংগ্রহ করার জন্য আমি আজকে জোর গলায় এই
মানে কি ওপেন ক্যামেরায় বলতে পারি কারোর সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই, সেইখানে আমার পীড়িতের দিদি আবার কোথা থেকে এলো? আমি কাউকে ওয়েটি প্ল্যাটফর্মে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না নিজের দিদি বলে মনে করি, না নিজের বোন বলে মনে করি, মা বাবা ভাই বোন কারোর সাথে আমি ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো তুলনা করি না। যদি সম্মান কাদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে আমার ভিউয়ার্সদেরকে, সে দিদি ভাই দাদা ভাই বন্ধু বোন দিদি সবাইকে আমি সম্মান দিই। তারা নিশ্চয়ই আমার কমেন্টসে রিপ্লাই পেয়ে আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছে, সেখানে আমার কোনো পীড়িতের দিদি নেই। আর প্লিজ এই ধরনের কমেন্টস আমাকে করবেন না। আরো একটা কথা, যে অনেকে মৃত্যু নিয়ে কমেন্টস করছে যে মানে তোর লজ্জা করে না, তোর কবরেও জায়গা হবে না, তোর কবরের একটুও ভয় নেই, এই ধরনের কমেন্টস আমাকে করা হচ্ছে। তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আমি আমার কি বলবো ধর্ম নিয়ে অনেক খুশি, তোমরা তোমাদের ধর্ম নিয়ে অনেক খুশি, তাই আমাকে প্লিজ এই কবর মৃত্যু এই জিনিসগুলো কেউ কমেন্টস করো না। আমি সঙ্গে সঙ্গে সেই কমেন্টস কিন্তু রিমুভ করে দেবো, কারণ আমি যেখানে আছি, যেখানে আমাকে ভগবান পাঠিয়েছে আমি তাতেই খুশি, আমি সেইভাবেই যেতে চাই। আমার কিছুর ভয় নেই, কোনো মৃত্যুর আমার ভয় নেই যে আমার কবরে জায়গা হবে কি এই জায়গা হবে। এবার কেন বলছি, আশা করছি এখানে আমার অনেক মুসলিম ভাই বোনেরাও আছে, আমি তাদেরকে যথেষ্ট সম্মান জানাই যে তারা যেইভাবে তাদের ভগবান পাঠিয়েছে তারা তাদের মতো করে খুশি, তারা যেইভাবে তাদের শেষ কার্য সম্পন্ন হয় তারা সেইভাবে খুশি, কিন্তু আমরা আমাদের যেইভাবে ভগবান পাঠিয়েছে আমরা আমাদের শেষ কার্য যেইভাবে সম্পন্ন করি আমি তাতেই খুশি। তাই প্লিজ এই ধরনের মৃত্যু নিয়ে কেউ কমেন্টস করো না যে আমার কোথায় মানে জায়গা হবে কি হবে না সেই নিয়ে আমার ভয় হয়। কেন বলছি বুঝতে পারছো? এগুলো তোমরা হয়তো দেখতে পাও না, আমি রিমুভ করে দিই সঙ্গে সঙ্গে এই কমেন্টগুলো, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি কারণ কয়েকদিন ধরে দেখছি এই কবর নিয়ে আমার কাছে কমেন্টস আসছে। যাই হোক, এটা আমি সাইডে রাখছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে রিমি প্রীতম দিশানি এদের সাথে রিমির বাবাকে বারংবার শুইয়ে দিচ্ছে যে রিমির বাবা নাকি তাকে মানে কি বলবো তার খিদে মেটাবার জন্য তার মেয়েকে তার বাড়িতে রাখতে চায়। কোনো সময় প্রীতমের সাথে তার মাকে একটা মানে বাজে সম্পর্কের মধ্যে জড়িয়ে দিচ্ছে, কখনো আবার রিমিকে তার শ্বশুরের সাথে একটা বাজে সম্পর্কের মধ্যে জড়িয়ে দিচ্ছে। এগুলো সত্যিই কি মেনে নেওয়া যায়? সত্যি তো আমার মতে বলে মেনে নেওয়া যায় না, এগুলো জাস্ট একটা কথা। তারপরে সেগুলোকে যদি আমি বাদও দিই, এখন শেষে কিনা কিষানকে তার ঠাকুমার সাথে এইরকম একটা নোংরা জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে, যেটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে বন্ধুরা। তোমাদেরকে জাস্ট আমি একটা কমেন্ট পড়ে শোনাচ্ছি, তোমাদেরকে পাশে কিন্তু আমি স্ক্রিনশটটাও দিয়ে দেবো, কারণ এই কমেন্টসটা আমি কালকে রাতে দেখেছি। বিশ্বাস করবে না, কাল রাত্রির 2:30 অবধি আমি এই সমস্ত বিষয়গুলো আমি কালেক্ট করেছি, দেখেছি, এবং মানে ঘেন্না লেগেছে। যেই মানুষ এটা কমেন্ট করেছে আমি বলবো সে তো 1 নম্বরে বলতে বাধ্য হচ্ছি জানু ড্যাশ, সে এই মানব জগতের মধ্যে পড়ে না, সে হচ্ছে বুকা কুত্তা, আমি বলতে বাধ্য হচ্ছি। আমি স্ল্যাং ইউজ করি না, তাও তাকে আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তার কমেন্টসটা তোমরা শুনলে বা তোমরা স্ক্রিনশটটা দেখলে তোমরা জাস্ট এর থেকেও বেশি হয়তো রিয়াকশন দেবে। তো কমেন্টসটা পড়ছি তোমাদের সামনে, তোমরা শোনো। আই থিঙ্ক ছেলেটার ওখানে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে। জাস্ট কি মা কার কথা বলছে তোমরা বুঝতেই পারছো। অনেকবার বলেছে যে ফন্দীপের মা মিশানুকে নাকি ব্রেস্ট ফিডিং করে উইথাউট মিল্ক, জাস্ট ব্রেস্ট ফিডিং। আই থিঙ্ক দিস ইজ অ্যাবিউজ। মানে যে কমেন্টটা করেছে অ্যাকচুয়ালি সে তো কোনো ফেক আইডি পুরোপুরি বোঝা যাচ্ছে, কারণ কি আমি অনেকবার সার্চ করলাম, তার আইডির ভেতরে আমি যাচ্ছি, সেরকম কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না, কোনো নাম বা কোনো পিকচার কিছুই নেই, জাস্ট একটা এ লিখে এরকম আইডিটার চিহ্ন দেওয়া আছে। এই যে লিখছে আই থিঙ্ক ছেলেটার ওখানে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, অ্যাকচুয়ালি যে কমেন্টটা করেছে সে হচ্ছে অশিক্ষিত গোমুখ ছোট লোক নর্দমার কিট। তার সে আমার সামনে তার মুখে আমি নুন দিয়ে জোকের মতো এরকম গুলটি পাক্কে দিতাম, যে এই কথাটা বলছে যে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে। সে চাইল্ড অ্যাবিউজের মানে জানে? একটা বাচ্চাকে যখন আমরা দেখেছি এই রিসেন্ট কালকে আমি একটা ঘটনা, যখন আমি দেখো আমরা এই সমস্ত বিষয় নিয়ে যখন কন্ট্রোভার্সি করি তখন কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে আমরা অনেক মানুষের সাথে কিন্তু আলোচনা করি। সেই রকমই একটা ছোট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এখনকার প্রত্যেকটা বাবা মা কিন্তু কর্মরত, বাবার মতো কাজে বেরিয়ে যাচ্ছে, মা মায়ের মতো। রিসেন্ট ঘটেছে এই 15 দিন আগেকার ঘটনা তোমাদেরকে বলছি, এবং আমাদেরই পাশের মানে একজন পাড়া প্রতিবেশী আছে, তার কাছেই আমি কালকে শুনতে পেলাম তার কাছে গিয়ে, যে বাবাও কাজে বেরিয়ে যেত, মা কাজে বেরিয়ে যেত, সেইখান থেকে দাঁড়িয়ে একজন বাড়িতে মানে একজন আয়ার মতো রাখা হয়, যে সারাদিন দেখবে সেই বাচ্চাটাকে, একজন মেয়ে সারাদিন দেখা হবে এবং রাত্রিবেলা সে বাড়ি চলে যাবে। বাবা মা যথারীতি 8টার মধ্যে বাড়ি চলে আসে, এবং তার বাড়ি যথারীতি কলকাতার কোন জায়গায় এখানে আমি আর বলছি না। সেখানে দাঁড়িয়ে সেই বাচ্চাটাকে মানে তার বাবা মা যখন কাজে বেরিয়ে যেত সেই বাচ্চাটাকে একটা কি এখানে আমি নাম নিচ্ছি না, একটা ওষুধ খাওয়ানো হতো।
একটা ওষুধ খাওয়ানো হতো, যেটা যার মধ্যে অ্যাল এরপর যেটা থাকতো ওইটা থাকার ফলে ওই বাচ্চা মেয়েটার বেশি বয়স নয়, ওই 1 বছর 2 মাস কি 3 মাস বয়স হবে, ঠিক আছে, ওকে দুধের সাথে ওটাকে মিশিয়ে খাওয়ানো হতো। তারপর মেয়েটার যথারীতি মানে বাচ্চা মেয়েটা সারা দিন রাত ঘুমাতো। এইবার বাবা মা যখন আসছে তখন দেখছে বাচ্চা ঘুমাচ্ছে, রাতেও দেখছে ঘুমাচ্ছে, স্বাভাবিক। দীর্ঘদিন হওয়ার পর কোথাও না কোথাও বাবা মার মনে সন্দেহ জাগে যে বাচ্চাটা আমার তো ঘুমাচ্ছে কেন, কি ক্লান্ত। তখন তাকে যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তখন ডক্টর বলে আপনারা কি খাওয়াচ্ছেন বাচ্চাটাকে, যে বাচ্চার এই বুঝতে পারছো আমি এখানে ক্লিয়ার করে বলতে চাইছি না। সেখানে ডক্টর নানা রকম টেস্ট করার পর দেখা যায় যে তাকে একটা কিছু দেওয়া হয়, ডেলি দেওয়া হয়, এবং ওটা কোনো ব্যাস তারপর যেটা আমি বলছি সেটা মেশানোর ফলে সে একটা ঘোরের মধ্যে পড়ে থাকতো, ঘোরের মধ্যে। এইবার সে একজন মেয়ে, সেখানে সেই বাচ্চাটাকে নিয়ে অনেক ধরনের নোংরামো বা অনেক ধরনের অনেক কিছু হয়। অনেক সময় আমরা অনেক বাচ্চার সাথে অনেক ধরনের নোংরাম অনেক ছেলেদেরকে করতে দেখি, তারপর তাকে মানে খবরে দেখতে পাই, এইগুলোকে চাইল্ড অ্যাবিউজ বলা হয়। অনেক বাচ্চাকে দিয়ে 2-2.5 বছরের বাচ্চাকে দিয়ে মা বাবা যথেষ্ট শক্তভুক্ত, তবু সেই বাচ্চাকে দিয়ে রাস্তার ধারে ভিক্ষা চাওয়ানো হচ্ছে, সেগুলোকে চাইল্ড অ্যাবিউজ বলা হয়। কিন্তু একটা সন্তান যার মা তাকে 2 বছর বয়সে ফেলে রেখে পরকিয়া করা একটা পুরুষের হাত ধরে চলে গেছে বলতে বাধ্য হচ্ছি, কারণ সে হয়তো ডাইরেক্ট হাত ধরে গেছে এটা আমরা দেখতে পাইনি, কিন্তু সে তার যাওয়ার পরপরই সে কিন্তু কমিউনিটি পোস্টে সেই পরকিয়াকারী পুরুষটির নাম নিয়ে সে বলেছিল সে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তার মানে এখানে আমি বলতেই পারি যে সেই মানুষটার জন্যই সে কিন্তু আজকে তার ওই ছোট্ট 2 বছরের সন্তানকে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছে। এবার তোমরা একটা কথা ভাবো, অনেক বাচ্চারা কিন্তু আমার ছোট কাকিমার ছেলে যে ছোট ভাই, সে প্রায় 4.5 বছর অবধি কিন্তু ব্রেস্ট ফিডিং করে। এবার সেই মানে করেছিল, এখন যদি অনেকটা বড় হয়ে গেছে, সেই জায়গায় একটা 2 বছরের বাচ্চা যে জিনিসটা করতো, সেই জিনিস মানে যে ব্রেস্ট ফিডিংটা করতো সেটা একটা অভ্যাস, নেশা, মানে সে কিছু পাক না পাক, মানে তার পেট ভরুক না ভরুক, কিন্তু তার এটা একটা নেশা, অভ্যাস, তাই না? যেমন তোমরা আমার ব্লগ ভিডিওতে অনেকে দেখবে আমার ছেলে কিন্তু এই যে বুড়ো আঙুল, এটা সবসময় মুখে পড়ে, আমি অনেক চেষ্টা করি, কালমেঘ লাগিয়ে দিয়েছি, নিম পাতা লাগিয়ে দিয়েছি, এই যে এখন মানে ওখানে ঘুমাচ্ছে, আমি ওর কিন্তু হাতটা বের করে দিয়ে এসেছি, আবার 5 মিনিট পরে গিয়ে দেখবো ও কিন্তু হাতটা পুড়ে নিয়েছে। এগুলো এক একটা নেশা। তো সেইখান থেকে দাঁড়িয়ে অনেকের কিন্তু এই ধরনের মানে একটা নেশা থাকে যে ওটা মানে এই ব্রেস্ট ফিডিং একবার না হলে মানে মুখ না দিলে কিন্তু সেই বাচ্চাটা ঘুমায় না। আমি এখানে কিন্তু একদম আমি আমার একটা মা মনে করে যে আমার এখানে সমস্ত মায়েরা শুনছে বা যারা শুনছে তারা ঠিক একটা মায়ের রূপ দেখেই কিন্তু কথাগুলোকে বুঝতে পারবে। সেখানে সেই নেশাটা মেটাবার জন্য যদি বাচ্চাটা যখন মানে তার মা যখন তাকে ছেড়ে চলে এলো, তখন যদি সেই বাচ্চাটার এমন একটা কন্ডিশন তৈরি হয় তাকে সমস্ত টাইমটা ধরে রাখা গেলেও ওই নেশাটা তার কোনো কিছু দিয়ে পূরণ করা যাচ্ছে না, তখন যদি একটা ঠাকুমা তার সন্তানের মানে ভালোর জন্য যদি এই জিনিসটা করে থাকে, তাহলে সেটাকে চাইল্ড অ্যাবিউজ বলে। দেখো আমি ছোট মুখে বড় কথা বলতে চাই না, তবু আমি জানি না এটা কার ঘটনা, মানে কোনো খ্রিস্টান কোনো মুভি বা কিছুতে আমি এরকম দেখেছি। আমার মনে আছে যে বাবাটা কোনো কারণে, বাবা না দাদা, কোনো একটা চুরির দায় বা বিনা দোষে জেলে তাকে পোড়া হয়েছিল। তার মেয়ে বা তার মা নয়, তার মেয়ে বা বৌমা এরকম কেউ একজন হবে, বা তার স্ত্রী এরকম কেউ একজন হবে, যত সম্ভব স্ত্রী, তার হাজবেন্ডকে হয়তো জেলে পড়া হয়েছিল, এরকম কিছু হবে, মেয়ে, স্ত্রী বা বোন এরকম কিছু একটা হবে। তো তাকে খেতে দেওয়া হতো না জেলে, মানে মাসের পর মাস তাকে মানে তাদের ওখানকার প্ল্যানই ছিল যে একে যে বিনা দোষে জেলের মধ্যে পোড়া হয়েছে, একে ওই জেলের মধ্যে না খেতে দিয়ে মারা হবে। কিন্তু সেখানে তার মেয়ে হোক আর ওয়াইফ হোক, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না তাদের সম্পর্কটা ঠিক কি ছিল, তবে সেই মেয়েটা, সেই মহিলাটা প্রতিদিন না ঠিক দিনে 2 বার করে না সেই মানুষটার সাথে দেখা করতে যেত, এবং সবাই বুঝতে পারতো না যে কি কারণে ডেলি সে দেখা করতে যেত। তাকে যথারীতি মানে তার সারা শরীর চেক করা হতো, যে কিছু খাবার দাবার নিয়ে গিয়ে তাকে খাওয়ানো হচ্ছে না, কারণ কি সেই জেলের ভিতরে থেকে মানুষটি দিব্য বেঁচে আছে, 1 মাস 2 মাস 3 মাস না খেয়েও বেঁচে আছে। সবাই হয়রান হয়ে যাচ্ছে যে এই মানুষটাকে তো খেতে দেওয়া হচ্ছে না, জল পর্যন্ত খেতে দেওয়া হচ্ছে না, তাহলে এই মানুষটা বেঁচে আছে তো আছে কি করে। তো তারপর জানা গেল যে যেই ভদ্র মহিলাটি তার সাথে প্রতিদিন 2 বার করে দেখা করতে যায়, সেই ভদ্র মহিলাটি তার ব্রেস্ট ফিডিংটা, তার বাবা হোক বা তার ভাই হোক বা তার হাজবেন্ড হোক, আমি বারবারই বলছি আমার সম্পর্কটা ঠিক এখন এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে নেই, সে কিন্তু তার ব্রেস্ট ফিডিং করাতো ওই পুরুষটিকে, বাবা হোক দাদা হোক তাকে, এবং সেই পুরুষটি সেই মানে সেই বুকে দুধটা খেয়ে বলতে বাধ্য হচ্ছি মাসের পর মাস
বেঁচে ছিল, তাহলে এটা কি কেউ তোমরা নোংরার চোখে দেখবে? আর যারা এটাকে নোংরা বলবে অ্যাকচুয়ালি তাদের মেন্টালিটিটাই নোংরা, তাদের জন্মটাই নোংরা। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, কেউ যখন একটা ঠাকুমার সাথে একটা নাতির সম্পর্ককে, এত সুন্দর একটা ফুটফুটে সম্পর্ককে যখন কেউ এইরকম নোংরা চোখে নোংরা একটা জায়গায় নিয়ে দাঁড় করায়, তারা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে পড়ে না, তাদের জন্মেরই কোনো ঠিক নেই। আজকে আমি বলতে বাধ্য হলাম। ভেবে দেখেছো কোন জায়গা নিয়ে কথা বলেছে? একটা মা যখন তার সন্তানকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে ফেলে রেখে তার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য সে বেরিয়ে যায়, তখন ঠাকুমাটা সারা দিন তাকে দুধ ভাত সমস্ত খাইয়ে ম্যানেজ করলেও কিন্তু রাত্রে শোয়ার সময় হয়তো তার যে অভ্যাস ছিল সেই অভ্যাসটা বেশ কিছুদিন ধরে তাকে হয়তো, আমি তাও এই বিষয়টা আমি সত্যি কারো কাছ থেকে জানিনি যে আমাদের সন্দীপদার মা এই জিনিসটা করতো। যদি করেও থাকে আমি তো বলবো একদম ঠিক কাজ করেছে। এতে আর যাই হোক, সন্দীপের তো কোনো কিষাণুর তো কোনো ক্ষতি তো হয়নি না। সে দিব্য হেসে খেলে বেড়াচ্ছে, সেখানে সন্দীপদার মা মানে আমাদের মাসিমা খুব বড় ভুল কাজ করেছে। এটাকে নাকি চাইল্ড অ্যাবিউজের চোখে দেখা হচ্ছে। ঠিক আছে, এই কমেন্টসটাকে নিয়ে যাক, এই গামলা যাক, কারণ গামলা সেই কমেন্টসটাতে লাভ রিয়াক্ট দিয়েছে, মানে সহমত পোষণ করেছে। আমার কাছে কিন্তু সেই স্ক্রিনশটটা রাখা আছে, তোমাদেরকে দিয়েই দিচ্ছি। তার মানে আমরা কিন্তু মন করলে এই কমেন্টসটাকে নিয়ে আমরাও কিন্তু অনেক কিছু করতে পারি বন্ধুরা। যে করেছে তার কথা যদি বাদও দিই, গামলা কি করেছে এই কমেন্টসটাকে লাভ রিয়াক্ট দিল বন্ধুরা। আমি তো গামলাকে আমার ভিডিওর মধ্যে বলবো, তুই লাভ রিয়াক্ট দিও, যেহেতু সাহস দেখাতে পেরেছিস, তুই এই কমেন্টসটাকে নিয়ে যা মানবাধিকার কমিশনের কাছে যা যেই সমস্ত সংস্থাগুলো চাইল্ড নিয়ে অনেক রকম ভালো কাজ করে তাদের কাছে গিয়ে কমেন্টসটা দেখা, যে এই যে আমার শাশুড়ি মা আমার সন্তানকে এইভাবে অ্যাবিউজ করেছে, যে আমি চলে আসার পর তার কান্না থামাতে, তার চোখে জল থামাতে, তাকে বাঁচিয়ে রাখতে বাধ্য হয়ে এই জিনিসটা করেছে। আর যে এই ধরনের নোংরা কমেন্টস করেছে সে মানুষ জাতির মধ্যে এই কারণেই পড়ে না। আমি বলছি, এখানে আমি ক্লিয়ার করে বলতে চাইছি, যখন দেখবে আমরা আমাদের সন্তানদের ব্রেস্ট ফিডিং করানো বন্ধ করে দিই, তারপর হঠাৎ করে কোনো কিছু না থাকার ফলে কারোর চাহিদা পূরণের জন্য, চাহিদা মনে আমি এখানে কারোর বাঁচার তাগিদে যখন আমরা সেই জিনিসটা আবারও অ্যাপ্লাই করি, তখন সেই বাচ্চাটা হয়তো শান্তি পাচ্ছে, কিন্তু তার ঠাকুমাটা ঠিক ওই সময়টা কতটা কষ্ট পেয়েছে। আশা করছি এখানে আমার সমস্ত দিদিভাইদের আর আমার ক্লিয়ার করে বোঝাবার দরকার নেই যে সেই আমাদের মাসিমার ঠিক কতটা কষ্ট হয়েছে যখন একটা মহিলা ব্রেস্ট ফিডিং করানো দীর্ঘদিন বন্ধ করে দেয়, তখন কাউকে বাঁচাবার তাগিদে যখন সেটা আবারও আর একবার করতে হয় সেই বিষয়টা নতুন করে, তার কতটা কষ্ট হয়, তার চোখ দিয়ে জল পড়ে। এই কিছুদিন আগে আকাশ পাপড়ির ভিডিওটা দেখছিলাম, পাপড়ি পারছিল না তার সন্তানকে ব্রেস্ট ফিডিং করাতে, কারণ কি কেটে গিয়েছিল, তারপরেও সে কিন্তু করাতে বাধ্য ছিল। সেখান থেকে কিন্তু পুরোপুরি ব্লাড বেরিয়ে আসছিল, তবুও সে করাতে বাধ্য হয়েছিল। তো আপনার একটা মায়ের কতটা কষ্ট, সেই জায়গায় গামলা সেই সমস্ত কষ্টকে গুলি মারো। সে তার পরকীয়াকে কেন্দ্র করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নাকি সে এরকম কোনো একটা কমেন্টসের লাভ রিয়াক্ট দেয়। সত্যি ধিক্কার জানায় এই সমস্ত মানুষদেরকে, সত্যি ধিক্কার জানায়। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আমার অনেকটা বড় হলেও অনেক কিছু তোমাদেরকে জানাবার আছে, তবে এই ভিডিওটা আমার আগে করার প্রয়োজন ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমাকে প্লিজ এই বিষয়ে কমেন্টস করে যে সত্যি কি এটা কোনো চাইল্ড অ্যাবিউজ হচ্ছে বন্ধুরা, নাকি একটা সন্তানকে বাঁচাবার তাগিদে একটা ঠাকুমা কঠোর একটা অনুভবকেও শান্তির মতো করে মনে করে নিয়ে শুধুমাত্র নাতির জন্য সে মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে নিয়েছে। তোমরা এইটুকুনি প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।